আমি প্রবাসীর বউ। গতকাল থেকে হালকা ঠান্ডা লেগেছে, শরীরে জ্বর আছে। ঋতু পরিবর্তনের ফলে এ সময় কম বেশি সবারই একটু অসুখ বিসুখ হয়। আমারও গতকাল থেকে হালকা ঠান্ডা কাশি লেগেছে, তাই ছাদে এসে নরম রোদে শরীরটা গরম করছি। এমন সময় পাশের ফ্ল্যাটের একটি ছেলে আমার পেছন সাইডে যে তাকিয়ে আছে সেটা আমি লক্ষ্য করিনি, কারণ আমি সামনের দিকে তাকিয়ে জীবনের হিসাব নিকাশ মেলাচ্ছিলাম। ছেলেটা যে প্যান্ট শার্ট শুকাতে দিতে দিতে আমার পেছন সাইড, বিশেষ করে কোমরের হালকা উপরের খোলা জায়গাটা দেখে মজা নিচ্ছে, সেটা আমি লক্ষ্য করিনি। আমি শুনেছি অনেক ছেলেরা মেয়েদের পেছন সাইড দেখলে নিজেদের স্থির রাখতে পারে না, এটাতেই নাকি তাদের মনে কামনা বাসনা জন্মে। ছেলেটিও হয়তোবা আমার পেছন সাইডের নরম জায়গাটা দেখে নিজেকে উতলা করে তুলেছিল, সেটা আমার দৃষ্টির অগোচরে ছিল। অনেকটা সময় ধরে বাসায় আমাকে না পেয়ে আমার ছোট ননদ রোশনি আমাকে ছাদে খুঁজতে এসে যখন দেখলো পাশের ফ্ল্যাটের ছেলেটি পেছন থেকে আমাকে উকি দিচ্ছে, তখন সে ব্যাপারটাকে উল্টো মাইন্ডে নিয়ে নিল। সে সাথে সাথে ছাদ থেকে নেমে আমার শাশুড়িকে ডাকতে গেল। আমার শাশুড়ি তখন ড্রয়িং রুমে বসে টিভি দেখছিলেন। এমন সময় আমার ননদ রোশনি এসে বলল, মা তুমি এখানে বসে টিভি দেখছো? ভাবি কোথায় জানো? কোথায়? ছাদে উঠে পাশের ফ্ল্যাটের লাফাঙ্গা ছেলেটার সাথে টাঙ্কি মারছে। সাথে সাথে আমার শাশুড়ি তেলে বেগুনে জ্বলে উঠল। বান্দির মেয়ের এত বড় সাহস হয় কিভাবে? আমার ছেলেকে প্রবাসী রেখে পরপুরুষের সাথে ঢলাঢুলি আমি কিছুতেই বরদাস্ত করব না। কই আমাকে দেখিয়ে দে। বলেই উনি ওনার মেয়ের সাথে ছাদের দিকে চলে আসলেন। তখনও ছেলেটি প্যান্ট শার্ট শুকাতে দেওয়ার ছুতোয় পেছন থেকে আমাকে দেখছিল। আমি কিন্তু বরাবরই তাকে খেয়াল করিনি। আমি অন্যমনস্ক হয়ে সামনের দিকে মুখ করে বসে আছি। আমার শাশুড়ির সাথে ননদ ছাদে উঠে আমাকে আরেকটি ছেলেকে ইশারায় দেখিয়ে দিলেন। সাথে সাথে আমার শাশুড়ি বকতে বকতে আমার সামনে এসে বললেন, ছাদে এসে বেটা পাগল করছো না? হঠাৎ এভাবে শাশুড়ি এবং ননদকে দেখে আমি চমকে উঠলাম। ছেলেটিও পরিস্থিতির আকস্মিকতায় দ্রুত সটকে পড়ল এবং আমরা যাতে না দেখি সেরকম করে একটা দেওয়ালে এসে উকি দিতে লাগলো। আমার শাশুড়ি বলল, স্বামীকে প্রবাসে পাঠিয়ে পরপুরুষের সাথে রং তামাশা আমি কিন্তু সহ্য করব না। মা ছাদে তো আমি একা, এখানে পরপুরুষ পেলেন কোথায়? সাথে সাথে আমার ননদ রোশনি বলল, কেন তোমার পেছনে পাশের ফ্ল্যাটের লাফাঙ্গা ছেলেটা যে উকি ঝুঁকি দিচ্ছিল সেটা কি আমি দেখিনি মনে করেছো? বিশ্বাস করুন মা, আমি যখন ছাদে এসেছি তখন কেউ ছিল না, আর ওই ছেলেটা যে কখন আমাকে দেখছিল সেটাও আমি খেয়াল করিনি। মিথ্যা বলার জায়গা পাও না, মনে করেছো ইনিয়ে বিনিয়ে আমাকে বুঝিয়ে দিবে? শোনো বাপু, স্বামী মারা যাবার পর এক ছেলে আর এক মেয়েকে নিয়ে আমি আজ এতটুকু এসেছি। সেটা কিন্তু এমনি এমনিতে হয়নি, অনেক কাঠখড় পোড়ানো মেয়ে আমি। আমাকে ফাঁকি দেওয়া এত সহজ না। চলো আজ তোমার বাবাকে ডেকে এটার বিচার করব। বলে উনি আমার চুলের মুঠি চেপে ধরে টানতে টানতে ছাদ থেকে নিয়ে এলেন। আমার শাশুড়ি আমাকে রুমে এনে বলল, দাঁড়া, ওর বাবাকে ফোন করার আগে বাবুকে ফোন করি। বলেই মোবাইলটা বের করে বাবুর নাম্বার টিপতে লাগলো আর বলতে লাগলো, ওকে বারবার বলেছিলাম বিয়ে করে বিদেশ থাকার দরকার নেই। এখনকার মেয়েরা স্বামী ছাড়া থাকতে পারে না, কিন্তু আমার ছেলে আমার কথা শুনলো না। আমাকে বলে কি না, মা আমার বউ অনেক ফরহেজগার মহিলা, আমি বিদেশে গেলেও আমার বউ খারাপ হবে না। আর এখন ছাদে গিয়ে রাস্তায় গিয়ে পরপুরুষের সাথে গায়ে পড়ে আড্ডা জমাতে চায়। আমি কাঁদছিলাম আর চোখ মুছতে মুছতে বললাম, মা আমি কখন পরপুরুষের সাথে আড্ডা দিয়েছি? সাথে সাথেই আমার শাশুড়ি আমাকে একটা চড় মেরে বলল, চুপ, কোনো কথা বলবি না। আমি কি অন্ধরে? আমি কি সব দেখি না? আর এখনো এখানে দাঁড়িয়ে আছিস কেন? যা রুমে যা। বলেই ধমক দিয়ে আমাকে ওনার সামনে থেকে সরিয়ে দিল। এদিকে আমার স্বামী বাবু রাজমিস্ত্রির কাজ করার ফলে মোবাইলটা ছিল ওনার থেকে একটু দূরে, তাই আমার শাশুড়ির দেওয়া কল উনি খেয়াল করলো না। উনি আপন মনে বিল্ডিং এর কাজ করেই চলেছে। ওনার সাথে একজন লোক বিষয়টি লক্ষ্য করলো। বাবু ভাই তোমার কল এসেছে। বাবু তখন কাজ ফেলে মোবাইলটা রিসিভ করতে গেল। এদিকে আমার শাশুড়ি বিরক্ত হয়ে একের পর এক কল দিয়েই যাচ্ছে। বাবু কলটা রিসিভ করার সাথে সাথে বলল, আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম আসসালাম। তুই কই? কল ধরতে এতক্ষণ লেট হয় কেন? আমি তো বিদেশে রাজমিস্ত্রির কাজ করি, এখানে বিল্ডিং এর কাজ করার সময় মোবাইল সাথে রাখা যায় না, যে কোনো মুহূর্তে পকেট থেকে পড়ে ভেঙে যেতে পারে, তাই মোবাইলটা একটু দূরে রেখেছিলাম। কি বলবে বলো? তুই বিদেশে কাজ কর, আসতে বললেও আসবি না। যেদিন তোর বউ পরপুরুষ নিয়ে পালিয়ে যাবে সেদিন তুই কাঁদতে কাঁদতে বিদেশ থেকে আসবি। কেন মা, কি হয়েছে? কি হয়েছে জানিস না? প্রবাসীর বউয়েরা কি করে সেটাও বুঝিস না? খুব তো বড় গলায় বলেছিলি তোর বউ ফরহেজগার নামাজি। এখন তুই বিদেশে যাওয়ার সাথে সাথে সারাক্ষণ পরপুরুষের সাথে কথা বলে, ওদের সামনে হেলে দুলে হেঁটে ওদেরকে রূপের ফাঁদে ফেলতে চায়। মায়ের মুখে এমন কথা শুনে আমার স্বামীর মেজাজ বেচাই গরম হয়ে গেল। তবুও সে কিছুটা ধীর স্থির হয়ে বলল, আচ্ছা মা, আমি এখন বিল্ডিং এর কাজ করছি, আমি রাতে বাসায় গিয়ে ওকে ফোন করব। তুই বিদেশ থেকে বসে বসে ফোন করলে কি বউ শাসন করতে পারবি? এক কাজ কর, তুই তোর শ্বশুরকে ফোন কর, ফোন করে বল ওনার মেয়েকে নিয়ে উনি কি করবে। যদি ভালোই ভালোই সমাধান করতে না পারে তাহলে তালাক দিবি বল। আচ্ছা ঠিক আছে, তুমি মাথা গরম করো না, ব্যাপারটা আমি দেখছি। আমি আজ রাতেই আমার শ্বশুরকে ফোন দিব। আচ্ছা এখন রাখি, আসসালামু আলাইকুম। বলেই উনি মোবাইলটা কেটে দিল। নিজের রুমে বালিশে মুখ লুকিয়ে কাঁদছিলাম। আমার কষ্টটা আমি কাউকে বোঝাতে পারি না, না পারি নিজের স্বামীকে বোঝাতে, না পারি বাবা মাকেও বোঝাতে। কিছু বললেই সবাই বলে অ্যাডজাস্ট করে নে। আর কতটা অ্যাডজাস্ট করব আমি? কষ্টে বুকটা ফেটে যাচ্ছিল। কাউকে যে বলে হালকা হব সে সুযোগটাও নেই। একজন স্ত্রীর মনের কষ্ট নাকি তার স্বামীকে বলে হালকা হয়, কিন্তু আমার স্বামী প্রবাসে থাকলেও সে কখনো আমার কষ্টটা ফিল করার চেষ্টা করেনি। বরাবরই মা বোনের পক্ষ নিয়েছে। আমি কিছু বললেই বলে, আমার মা বোনকে আমি চিনি, জন্মের পর থেকে ওদেরকে আমি দেখে আসছি। আর তুমি এখনো 5টা বছর হলো না আমার সংসারে এসেছো, এর মধ্যেই বুঝে গেছো ওরা খারাপ? আমি তো ওরা খারাপ বলিনি, আমি শুধু বলেছি তুমি বিদেশে থাকো, অনেক কিছুই দেখো না, এখান থেকে ফোন করে যে যা বলে তুমি সেটাই বিশ্বাস করো, কিন্তু আমাকে বিশ্বাস করতে চাও
চাও না। দেখো, নারী জাতিকে বিশ্বাস করতে বলো না। একটা বিষাক্ত সাপকে বিশ্বাস করে দুধকলা দিয়ে পুষে রাখা যায়, কিন্তু একজন নারী সে বরাবরই স্বার্থে আঘাত লাগলে পরম বিশ্বাসে চরম আঘাত করতে 2 সেকেন্ডও দ্বিধাবোধ করে না। এ কথা কেন বলছো? কেন বলছি তাহলে শোনো। বিদেশে, মানে আমার বাসায় আমার সাথে চট্টগ্রামের নন্দাইশের এক ছেলে থাকে। ছেলেটার নাম মঞ্জুর মোর্শেদ। মোর্শেদ বিদেশে এসেছে 4 বছর। বিদেশে যে ক টাকা ইনকাম করে সব টাকা তার বউয়ের জন্য পাঠিয়ে দিত। গত 1 মাস আগে শুনি তার বউ নাকি দেশে তার আরেক বন্ধু রানা নামের ছেলের হাত ধরে পালিয়ে যায়। এবার তুমিই বলো তাদেরকে কিভাবে বিশ্বাস করি? এখন আপনারাই বলুন, প্রবাসীর সব বউয়েরাই কি খারাপ? তবু একটা কথা আছে, একজনে নষ্ট করে সবাই কষ্ট পায়। কোনো এক প্রবাসীর বউয়ের এমন দ্বিচারিতার কারণে এখন সব প্রবাসীর বউকে মানুষ বাঁকা চোখে দেখে। আমি যখন কথাগুলো শুয়ে শুয়ে ভাবছিলাম তখনই দেখি আমার শাশুড়ি এসে বলল, এই নবাবের মেয়ে, বলি সূর্য ডুবতে চলেছে, এখনো পড়ে পড়ে ঘুমোচ্ছিস? ঘরের কাজ কি তোর মা বাবা এসে করে দিবে? আমি শোয়া থেকে উঠতে উঠতে বললাম, মা, কথায় কথায় বাবা মা তুলে কথা বলেন কেন? যদি আমি দোষ করে থাকি তাহলে আমাকে বলুন। তবুও বাবা মা তুলে কথা বলা আমি পছন্দ করি না। সাথে সাথে আমার শাশুড়ি আমাকে একটা চর বসিয়ে দিল। মুখ বেড়ে গেছে না? কথায় কথায় জবাব দিতে হবে। শোনো নবাবের বেটি, আমার ইচ্ছা মতো যদি চলতে না পারো তাহলে কিন্তু এবার আমার ছেলে বিদেশ থেকে আসার সাথে সাথে তাকে আর এক বিয়ে করাবো, মনে রেখো। বলেই উনি চলে গেল। আমার চোখ দিয়ে জল চলে এলো। অনেক শাশুড়ি দেখেছে ছেলের বউকে নিজের মেয়ের মতো জানে, কিন্তু আমার শাশুড়ি এমন একটা মহিলা, ওনার পেটে মেয়ে ধরলেও উনি আমাকে বরাবরই অবহেলা আর নির্যাতন করে চলেছেন। ভাবছে না তো অত্যাচার সহ্য করেও কেন আমি শ্বশুর বাড়ি পড়ে আছি? কোথায় যাব বলুন? বিয়ের পর মেয়েদের কি বাবার বাড়িতে ঠাঁই হয়? হয়তোবা বলতে পারেন হবে না কেন। একবার বলি, বাপের বাড়িতে গিয়ে দেখুন কয়দিন টিকতে পারেন। সেখানেও ভাবি নামক আর এক নারী আপনার জন্য খড়গ নিয়ে অপেক্ষা করছে। থাক, এভাবে দাঁড়িয়ে থাকলে আবার এসে 2 কথা শোনাবে। তাই চোখের জল মুছে ঘরের কাজ করতে চলে গেলাম। আমি রুম ঝাড়ু দিতে দিতে ড্রয়িং রুমের দিকে গেলাম। দেখলাম আমার ননদ রোশনি মোবাইলে বসে কার সাথে কথা বলছে। আমি যে তার বড় ভাইয়ের বউ সেদিকে তার বিন্দু পরিমাণ ভ্রুক্ষেপ নেই। ওর কথার ধরনে বুঝতে পারলাম সে তার কোনো ছেলে বন্ধুর সাথে কথা বলছে। কথার স্টাইলটা এত বেশি কুৎসিত এবং বিভৎস ছিল যেটা শুনতেও আমার লজ্জা লাগছে। অথচ পাশের ঘরে বসা আমার শাশুড়ি মেয়ের এমন কথায় বিন্দু পরিমাণ কর্ণপাত করে না। ওনার যত চিন্তা আমাকে নিয়ে। আমি যদি কারো সাথে কথা বলি যেন ওনার গোষ্ঠীর ইজ্জত মারা যায়। সেদিন আমার খালাতো ভাই সাইফুল আমাকে ফোন করেছিল, ভাইয়া তুই কেমন আছিস? এতদিন পরে আমার কথা মনে পড়লো বুঝি? আমার কথা শুনে সাইফুল ভাই বলল, তোর কথা তো সবসময় মনে পড়ে, কিন্তু বিদেশে ছিলাম তো ইচ্ছা করলেও দেশে সবার সাথে যোগাযোগ করতে পারি না। তুমি বিদেশে গিয়েছো আজ 3 বছর। 3 বছরের মধ্যে 3টা মিনিটও কি আমাকে ফোন করার মতো সময় পাওনি? এমন সময় আড়াল থেকে আমার ননদ রোশনি দেখে ফেলেছে আমি কারোর সাথে কথা বলছি। সাথে সাথে সে আমার শাশুড়ির কাছে গেল। আমার শাশুড়ি তখন নামাজের মোনাজাত ধরেছিল। রোশনিকে আসতে দেখে উনি মোনাজাত সংক্ষিপ্ত করে বলল, কিছু বলবি মনে হয়? তুমি এদিকে নামাজ পড়ো আর ওদিকে তোমার প্রবাসী ছেলের বউ পরপুরুষের সাথে মোবাইলে টাঙ্কি মারছে। কথাটি শুনে আমার শাশুড়ি তেড়ে আসলেন আমার দিকে। আমি তখনও সাইফুল ভাইয়ের সাথে কথা বলছিলাম। তুমি কি এখনো বিদেশে? না রে, গত মাসে দেশে এসেছি। ভাবছি আগামী সপ্তাহে তোর ভাবিকে নিয়ে তোর শ্বশুর বাড়িতে বেড়াতে যাব। এসো, কোনো সমস্যা নেই, আমি অনেক খুশি হব। সাথে সাথে আমার শাশুড়ি পেছন থেকে বলে উঠল, খুশি তো হবেই, স্বামীকে বিদেশ রেখে লাঙের সাথে কথা বলতে পারলে খুশি তো হবেই। এখন গান একটা বের হয়েছে না, লাঙ্গের আশা কইরা তোমার ভাতারের ভাত চাঙ্গে, ও লাঙ্গে ও লাঙ্গে গো, মাঝে পথে নিয়া কোমর ভাঙ্গে। মনের হাজার কষ্টের ভেতরও শাশুড়ির এমন সুরে সুরে গান গাওয়া শুনে কিছুটা হলেও হাসি পাচ্ছিল, আবার ঘৃণাও লাগছিল। আমি আমার খালাতো ভাইয়ের সাথে কথা বলছিলাম আর মাঝপথে উনি এসে এসব কথা বলছে। এদিকে আমার খালাতো ভাই যে তখনও মোবাইলের লাইনে আছে সেটা আমি খেয়াল করিনি। বলি, এমন অসময়ে এত রসের রসের কথা কার সাথে বলছো? মা, আমার খালাতো ভাইয়ের সাথে বলছিলাম। খালাতো ভাই হোক আর খেলাতো ভাই হোক, ওসব ভাইটাই চলবে না। তুমি হচ্ছ প্রবাসীর বউ, তোমাকে সাবধানে থাকতে হবে। আর আমার ঘরে তো ওসব প্রশ্নই আসে না। বলেই আমার হাত থেকে মোবাইলটা নিয়ে উনি চলে গেলেন। এরপর আমার খালাতো ভাই সাইফুল আর ওনার বউকে নিয়ে আমার শ্বশুর বাড়িতে বেড়াতে আসেনি। হয়তোবা আমাদের বউ শাশুড়ির কথা উনি শুনে ফেলেছিল বলেই উনি বুঝতে পেরেছিল আমি কতটা যন্ত্রণায় আছি। ওই দিন আমি আমার খালাতো ভাইয়ের সাথে কথা বলেছিলাম। আমার শাশুড়ি বলেছিলেন ওটা নাকি আমার খালাতো ভাই। আর আজ ওনার মেয়ে যে ওপেন ড্রয়িং রুমে বসে এত নির্লজ্জের মতো বিশ্রী বিশ্রী কথা বলছে, আমার শাশুড়ির কান পর্যন্ত সেটা পৌঁছচ্ছে না। থাক, আমারও সব নিয়ে চিন্তা করে লাভ নেই। আমি রুম ঝাড়ু দিতে দিতে দরজার দিকে চলে গেলাম। রুম ঝাড়ু দিতে দিতে যখন আমি আমাদের সদর দরজা খুলে একটু সামনের দিকে যাচ্ছিলাম তখন দেখলাম ছাদের সেই ছেলেটা, যে ছেলেটা আমাদের পাশের ফ্ল্যাটে থাকে, সেও দরজা খুলে বের হয়েছে। আমাকে দেখে অপরাধীর মতো আমার দিকে তাকালো। আমি তাকে দেখেও না দেখার ভান করলাম। অনেকটা অপরাধীর মতো সে আমার সামনে এসে দাঁড়িয়ে বলল, আমি আন্তরিকভাবে দুঃখিত ভাবি, আমার জন্য আপনার শাশুড়ির কথা শুনতে হলো। আজ না হয় আপনার জন্য শাশুড়ি বকা শুনলাম, কিন্তু প্রতিনিয়ত যে শাশুড়ি বকাঝকা শুনি সেটা কার জন্য? আমার কথা শুনে ছেলেটি বুঝতে পেরেছিল আমি কতটা কষ্টে আছি, কতটা শাশুড়ির সন্দেহের মধ্যে আছি। ছেলেটি আবার বলল, এখানে আপনার সাথে কথা
বলা রিস্ক। তারপর দেখলাম ছেলেটি পকেট থেকে একটা ভিজিটিং কার্ড বের করে আমার দিকে ধরে বলল, আপনার সাথে অনেক কথা আছে, মোবাইল নাম্বারটা রাখুন, যদি কখনো প্রয়োজন মনে করেন তাহলে ফোন দিবেন, চেষ্টা করবো আপনার কষ্ট কিছুটা হলেও লাঘব করতে। বলেই ছেলেটি চলে গেল। আমিও এদিক ওদিক তাকিয়ে ভিজিটিং কার্ডটি আমার বুকের ভেতরে ঢুকিয়ে নিলাম। তারপর আবারও ঝাড়ু দিতে লাগলাম। হ্যালো ভিউয়ার্স, আমাদের গল্পটি এখানে শেষ নয়। আমরা বরাবরই চেষ্টা করি সম্পূর্ণ একটা গল্প আপনাদের সামনে উপস্থাপন করতে, কিন্তু সময়ের সীমাবদ্ধতার কারণে এক পর্বে সব দেখানো সম্ভব হয় না। তাই আমরাও গল্পগুলোকে পর্ব হিসাবে উপস্থাপন করি। আমাদের এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমরা অবশ্যই এই গল্পের দ্বিতীয় পর্ব নিয়ে আগামীকাল হাজির হব। মনে রাখবেন, যে গল্পের কমেন্ট, ভিউ এবং শেয়ার কম হয় আমরা সেই গল্পের দ্বিতীয় পর্ব তৈরি করি না। তাই এই গল্পের দ্বিতীয় পর্ব দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানান এবং ভালো লাগলে এখনই শেয়ার করে দেবার অনুরোধ রইল। ধন্যবাদ।